এই সিনেমাটা হলে যে দেখলে আপনি 350-400 টাকার টিকিট নিয়ে দেখলেও আপনার এই সিনেমাটা পয়সা উসুল একটা সিনেমা হবে। তাণ্ডব এই সিনেমাটা নিয়ে যদি এক কথাই বলতে চাই তাহলে বলবো যে হ্যাঁ, এটা একটা ওয়ান ম্যান শো, আর সেই ওয়ান ম্যানটা হচ্ছে সাকিব খান। ইয়েস, অনলি সাকিব খান। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এখানে তো অনেক সুন্দর ক্যামিও ছিল, সিয়াম আহমেদের দারুণ ক্যামিও ছিল, আফরান নিশোর ক্যামিও ছিল, রায়হান রাফি একটা ইউনিভার্স সেট আপ করে ফেলছে এই সিনেমার মাধ্যমে, তো ওদের কি পারফরমেন্স খারাপ ছিল? অবভিয়াসলি না, আমি সেই সম্পর্কে পরে আসতেছি। বাট এক কথায় যদি বলি, এটা আসলে একটু ওয়ান ম্যান শো, আর যেই শোটা ছিল শুধুমাত্র সাকিব খানের। আমি এই ভিডিওর ভিতরে আসলে আমি ডিটেলসে রিভিউ করব। আপনাদের যদি ধৈর্য হয় তাহলে আপনারা দেখতে পারেন, ভিডিওটা একটু বড় হবে। তো আপনাদের যদি ধৈর্য হয় তাহলে দেখেন, যদি না হয় নাও দেখতে পারেন। বাট আমি একটু ডিটেলসে কথা বলবো, আমি অনেকগুলো বিষয়বস্তু নিয়ে কথা বলবো, এবং আমার বেশ কয়েকটা খারাপ লাগার জায়গা আছে। আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে, সব কিছু নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে, বাট আমার কিছু কিছু জিনিস আসলে না মানে নেগেটিভও লাগে, মানে লেগেছে আর কি। তো আমি ওগুলো নিয়ে একটু কথা বলবো, কারণ আমি বায়াসড হয়ে আমি সাকিব খানকে পছন্দ করি বলে আমি সব কিছু শুধুই সব মানে যা দেখতেছি আমার কাছে যেটা খারাপ লাগছে ওইটাকে আমি ভালো বলতে পারবো না। সো আমার কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমি পরে আসতেছি। প্রথমে আসি পজিটিভ পয়েন্ট নিয়ে। ফার্স্ট সব থেকে মোস্ট যেটা পজিটিভ পয়েন্ট আমার কাছে লাগছে সেটা হচ্ছে সাকিব খান, যেটা আমি অলরেডি বলছি। ফার্স্ট অফ অল আপনি যদি আসেন সাকিব খানের অ্যাক্টিংয়ের দিকে, মানে এটাকে নিয়ে আপনি না কোনো কমপ্লেন করার একটা মাত্র জায়গা নেই। আপনি অন্য অনেক কিছু নিয়ে কমপ্লেন করতে পারেন, বাট আপনি সাকিব খানের অ্যাক্টিং নিয়ে কমপ্লেন করতে পারবেন না। এই ধরনের সিনেমায় যে ধরনের অ্যাক্টিং প্রয়োজন হয়, সে ওই ধরনের অ্যাক্টিংয়ে এমনি পরিপক্ক, এবং সে ভালো মানে মারাত্মক ভালো পারফরমেন্স দিচ্ছে। আপনার যতক্ষণ সাকিব খান মানে স্ক্রিনে থাকে না, আপনার তার দিকে দেখতে ভাল লাগে, তাকায় থাকতে ভাল লাগে। এইটার জন্যই হয়তো মেগাস্টার। পারফরমেন্স প্রত্যেকটা জায়গায় ভালো ছিল তার। যে শিফটিং গুলো হয়, আসলে ইমোশনাল যে শিফটিং গুলো আসে তার, যারা দেখবেন বা দেখছেন অলরেডি তারা তো জানেন, যারা দেখবেন তারা জানতে পারবেন যে ইমোশনাল কিছু পয়েন্ট আছে যেখানে সাকিব খান মানে একটা টপ একটা ক্যারেক্টার থেকে একটা সময় একটা রোমান্টিক ক্যারেক্টারে শিফট করতেছে, সেখান থেকে সে হচ্ছে রিভেঞ্জের দিকে চলে যাচ্ছে, তখন তার ক্যারেক্টারটা অন্য একটা দিকে শিফট করতেছে। তো এই প্রত্যেকটা মোমেন্টে না সাকিব খান জাস্ট অনবদ্য ছিল। মানে মানুষটা আমি যত দেখতেছি আসলে আমার ভালো লাগতেছে যে ভাই আমি এর আরো দেখতে চাই, আরো দেখতে চাই। জাস্ট এইরকমের একটা ফিলিংস হচ্ছে আমার সাকিব খানকে নিয়ে। ওকে, তো সাকিব খানকে নিয়ে আসলে বলতে গেলে শেষ হবে না, এই পর্যন্ত রাখি। এইবার বলি অন্যান্য কিছু পয়েন্ট নিয়ে। এরপর যদি আসেন সিনেমার অ্যাকশন, এইখানে আমার খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমি আজ পর্যন্ত যত বাংলাদেশি সিনেমা দেখছি, আমি মেনশন করতেছি আমি যত বাংলাদেশি সিনেমা দেখছি, তার মধ্যে আমার কাছে এই সিনেমার অ্যাকশন খুবই ভালো লাগছে। সিরিয়াসলি খুবই ভালো লাগছে। প্রথম কারণ হচ্ছে আননেসেসারি কোনো জায়গায় অ্যাকশন ইউজ করা হয় নাই। যে ঠিক আছে আমার হিরো অ্যাকশন করতে পারে, আমি অ্যাকশন করলে পরে অডিয়েন্সও মজা পাই, সো আমি আননেসেসারি জাস্ট মনে হইলো ঠিক আছে এখানে একটা অ্যাকশন কোনো রকমে দেওয়া যায়, সো আমি দিয়ে দিলাম। এই কাজটা রায়হান রাফি করে নাই, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। জাস্ট দুইটা মেজর অ্যাকশন সিন আছে, জাস্ট মানে মেজর বলতেছি, মেজর দুইটা অ্যাকশন সিন আছে। আপনি বলতে পারেন 3-4টা, আপনি একটা বাসের একটা সিন পাবেন, আপনি জেলের ভিতরে একটা সিন পাবেন, আপনি একটা অফিসের ভিতরে একটা সিন পাবেন, এরকম 3টা জাস্ট। বাট আপনি মেইন বলতে পারেন 2টা অ্যাকশন সিন, মানে এত কনভিনসিংলি তারা ওই অ্যাকশন সিনগুলো শ্যুট করছে, এবং সাকিব খান ওইখানে এত ভালো পারফর্ম করছে। এবং আমার কাছে মনে হচ্ছিল একটা অ্যাকশন সিনের একটা জায়গাটা পুরোটা ওয়ান টেকে ছিল। আমি এখন ভালো মনে করতে পারতেছি না, বাট আমার যতটুকু মনে পড়তেছে ওই জায়গাগুলো খুব দারুণ ছিল। এবং এক কথায় বলতে গেলে এইটার অ্যাকশন ডিরেক্টর কে ছিল আমি জানি না, আমি ভালো করে পড়তে পারিনি বা দেখতে পারিনি, বাট আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে এটার অ্যাকশনটা অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমার দেখা, আমার মতে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এটা বেস্ট একটা অ্যাকশন ছিল। গল্পের দিক থেকে এই সিনেমাটা আসলে মানে অনেকটা আটকানো। অনেকেই আমি অলরেডি বলতে শুনলাম যে হ্যাঁ গল্পের দিক থেকে একটা পরিপূর্ণ একটা সিনেমা ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে না, গল্পের দিক থেকে এই সিনেমাটা পুরোপুরিভাবে না মানে আমি পরিপূর্ণ বলতে পারতেছি না। কেন? তার কারণ আছে। আমার কাছে এটার যে স্ক্রিন প্লেটা, এটা অনেকটা মানে একটু ছাড়া ছাড়া মনে হয়েছে। আমি এটা বলতেছি না যে স্ক্রিন প্লে অনেক স্লো বোর করে ফেলতেছে, নট লাইক দিস। অনেকটা এডিটিংয়েও সামলাইছে তারা, বাট তারপরে স্ক্রিন প্লেটা আমার কাছে না একটু অন্যরকম মনে হয়েছে। কেন মনে হয়েছে আমি এবার এই পয়েন্টে আসি। যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলছেন তারা সব থেকে ভালো রিলেট করতে পারবেন। আমার কাছে এই সিনেমাটার সেকেন্ড হাফটা মানে মারাত্মক ভালো লাগছে, বাট ফার্স্ট হাফটা আমার কাছে অত বেশিও ভালো লাগে নাই। এবার তার কারণটা হচ্ছে যে হ্যাঁ, ফার্স্ট হাফে অ্যাকশন কম ছিল, এটা একটা কারণ। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, কিন্তু আমি জানি
যে আমি একটা অ্যাকশন ফিল্ম দেখতে যাই নাই। সো আমার কিন্তু এক্সপেকটেশনটা ওরকম ছিল না যে আমি অ্যাকশন দেখতেই যাচ্ছি, আমি ড্রামাও দেখতে যাচ্ছি, বা ওভারঅল যে সিনেমাটা হয়েছে আমি সিনেমাটা দেখতে যাচ্ছি। বাট সিনেমার প্রথমের স্ক্রিন প্লেটা না মানে একটু কেমন যেন খাপছাড়া মনে হচ্ছিল, যে একটার পরে একটা কাহিনী নর্মালি হয়ে যায় যেরকম, বাট ওরকম না। কারণ হোস্টেজ সিচুয়েশন, আপনি একটা আটকা জায়গার মধ্যে আপনি অনেকগুলো ইভেন্ট পরপর হয়তো দেখাতে পারবেন না, বাট কিছু ইভেন্ট আপনি দেখাতে পারেন, যে ইভেন্টগুলো না মানে হয় কি যে এখানে বিল্ড আপটা দিতে গেছে রায়হান রাফি, যে আমি বিল্ড আপ করে নেই আমার স্টোরি, যে এই ঘটনা এই জিনিসপত্র আপাতত হয়ে গেছে, এরপরে আমি যাবো যে এর পেছনের কারণটা কি, ওইটা সেকেন্ড হাফে। তো আপনার কাছে পেছনের কারণটা দেখতে অনেক ভালো লাগবে, বাট প্রাথমিক পর্যায়ে যে জিনিসপত্রগুলো হচ্ছে, যেগুলোর পিছনে সময় দেওয়া হচ্ছে, ওগুলো আপনি অত বেশি রিলেটেবল আপনার কাছে হয়তো মনে নাও হতে পারে। লাইক আমার মনে হয় না, আমি এটুকু বলতে পারি যে প্রথমের দিকে কিছু ঘটনা আমরা জানি যে এরকম 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 হবে, বাট তারপরে ওইটার পিছনে অনেকখানি সময় নষ্ট করা হয়েছে, যেটা আমার কাছে অত বেশি কনভিন্সিং মনে হয় নাই। এটা হচ্ছে একটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ওইখানে ইভেন্ট অনেক কম, জাস্ট একটা হোস্টেজ সিচুয়েশন, ওইখানে ফোন নিয়ে নিচ্ছে, ওইখানে কাউকে নেগোসিয়েশন করার জন্য কাউকে বাইরে থেকে কল করতেছে, এগুলো খুব কমন ট্রপ, এগুলো ইউজ করা হবে সব সিনেমায়, এটা করাও হয়েছে, আই নো, আই রিয়েলাইজ দ্যাট, বাট ওই জিনিসটা আমার কাছে অত বেশি কনভিন্সিং মনে হয় না। আমার মনে হয়েছে হ্যাঁ, জানা জিনিসটা একটু কম দেখা, জাস্ট খুব দ্রুত একটু মানে ফার্স্টের দিকে আগালে, মানে পরের দিকে আগালে একটু ভালো হতো, এটা আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে হলে বসে। বাট সেকেন্ড হাফে যে দেখেন আপনি, সেকেন্ড হাফে অনেকগুলো ইভেন্ট ঘটে, সেকেন্ড হাফে অনেকগুলো টুইস্ট আসে, যেগুলো আসলে না মানে কনভিন্সিং ছিল, এবং কিছু আনপ্রেডিক্টেবল টুইস্ট আসে। একটা টুইস্ট আসে খুবই আনপ্রেডিক্টেবল, যেটা আপনি জাস্ট মাথায় শিট, এটা কি হলো, মানে এটা সিরিয়াসলি হয়েছে, এরকম টুইস্টও কিন্তু মানে সেকেন্ড হাফে আসে। সো কনভিন্সিং লাগে ওই জায়গাটা, যেটা ফার্স্ট হাফে আমার কাছে লাগে নাই। সো আমার মনে হয়েছে এখানে স্ক্রিন প্লেটা একটু অন্যভাবে লেখা যেত, আরও কিছু ইভেন্টও এখানে দেওয়া যেত, যাতে করে আরেকটু বেশি আসলে মানে রিলেটেবল হয়, যাতে মানে আটকায় থাকে মানুষ স্ক্রিনের দিকে। আমার কাছে এটা মনে হয়েছে। সো এটা গেল আসলে না স্টোরি নিয়ে, স্ক্রিন প্লে নিয়ে বলে ফেললাম। এরপরে চলে আসি আসলে অন্যান্য যে অ্যাক্টররা ছিল তারা কেমন কাজ করছে। সাবিলা নূরের কথা প্রথমেই বলি। সাবিলা নূর কিন্তু ছোট পর্দা থেকে ফার্স্ট টাইম বড় পর্দায় আসছে, এবং আপনি যদি তার ওভারঅল পারফরমেন্স দেখেন, তার যে ক্যারেক্টারটা ছিল, তার পারফরমেন্স তার ক্যারেক্টারের সাথে মানে সে জাস্টিফাই করতে পারছে বলে আমার মনে হয়েছে, কারণ তার পারফরমেন্স আমার কাছে ভালোই লাগছে। বাট এইখানে জয়া আহসান, তার কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা রোল ছিল, যেটা মানে টেলার টিজারে ওরকম বোঝা যায় নাই যে তার রোলটা এরকম হবে। জয়া আহসানের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল ছিল, এবং জয়া আহসান খুবই ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, এবং সে কিন্তু খুব ভালোভাবে ওইটা পুল আপ করে ফেলছে। তার মানে তার পারফরমেন্স আপনার গোটা জায়গাটা জুড়ে আসলে ভালো লাগবে। আপনি এই সিনেমাটাকে যতটা না বলবেন যে সাকিব সাবিলা নূরের সিনেমা, তার থেকে আমার মনে হয় সিনেমা দেখার পর আপনার মনে হবে এটা সাকিব আর জয়া আহসানেরই সিনেমা। সো ওই ক্যারেক্টারটা আসলে মানে জয়া আহসান খুব ভালো করছে। এ ব্যতীত অন্যান্য যে সাইড ক্যারেক্টারগুলো ছিল তারাও যথেষ্ট ভালো কাজ করছে, এবং তাদের অ্যাক্টিংয়ের জায়গা নিয়ে আসলে খুব বেশি আসলে বলার মতন কোনো জায়গা নেই, কারণ আপনার কাছে এটা ভালো লাগবে। আর পুরো মুভিতে আমি বললাম যেটা, যে সাকিবের এই লাইফটাকে আসলে ফলো করতে করতে চলে। সো অন্যদের খুব বেশি কিছু করার জায়গা ছিল না, এক্সেপ্ট জয়া আহসান। তো খুব বেশি কিছু করার জায়গা ছিল না, বা তারা যতটুকু করছে তারা অতটুকু জায়গা আসলে আমার মনে হয় যে খুবই ভালো করছে। আপনি যদি সাকিব খানকে দেখেন আসলে পুরো জায়গাটা জুড়ে, সরি আমি আবারও সাকিব খানের জায়গায় চলে আসলাম, আমি আগেই বলছি যে একটু লং হবে, বাট আপনারা দেখতে ইচ্ছা করলে দেখতে পারেন ভিডিওটা। তো সাকিব খানকে না আমি একটা জিনিস দেখলাম, যে সাকিব খান প্রত্যেকটা জায়গা থেকে না নিজেকে মানে টুকরো 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 করে ভেঙেছে। এটা আমি শুধুমাত্র যে তার মানে লুক ওয়াইজ বলতেছি, যে লুকটা একটা লুক দিছে, মানে চুল টুল কাটা, আপনি এরকম লুক চেঞ্জ কিন্তু সাকিব খানকে খুব বেশি করতে দেখবেন না। রিসেন্ট ছবিগুলোতে সে একটার পর একটা মানে পুরো দারুণ দারুণ লুক নিয়ে আসতেছে। এই লুকের যার আইডিয়াটা, আমি তাকে একটু থ্যাংক ইউ দিতে চাই, কারণ লুকটা সাকিব খানকে সিরিয়াসলি মানাইছে, তার ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারতেছে এই লুকটা। সো এইখানেও 10-এ 10। আপনি সাকিব খানের নর্মাল ভয়েস শুনবেন, আপনি যে কোনো ইন্টারভিউতে সাকিব খানের নর্মাল ভয়েস শুনবেন, আর এই পুরো সিনেমাটা জুড়ে সাকিব খানের ভয়েস শুনবেন, আপনি বুঝতে পারবেন যে সাকিব খান তার ভয়েসটাকে কতটা চেঞ্জ করে আসলে কথা বলছে, হয়তো ডাবিংয়ে চেঞ্জ করছে, বাট সে মানে আপনি বুঝতে পারবেন, তার ডেডিকেশনটা আপনি বুঝতে পারবেন। এবার চলে আসি একটু এডিটিং সেক্টরে। এডিটিং সেক্টরে কিন্তু মানে সিনেমার খুব বড় একটা কাজ কিন্তু আসলে এডিটিংয়ে হয়। আপনার সিনেমাটা আসলে কতটা আসলে ধরে রাখতে পারবে অডিয়েন্স, এটা অনেকটা ডিপেন্ড করে এডিটিংয়ের উপরে। তো এই এডিটিংটা সিনেমার না মানে আমার কিছু কিছু জায়গায়, আমি জানি না কেন আসলে এটা কি সবার কাছে মনে হবে কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে এরকম হয় না যে আমরা কোনো একটা সিন আগেই আমি কিছুটা অংশ দেখে ফেললাম, দেন আমি যে পরে পুরো সিনটা আমি দেখলাম, এটা হয়। বাট এইটা না খুব কনভিন্সিং স্টাইলে আসলে দেখানো যায়, যেরকমটা আপনি উদাহরণ পাবেন আপনি কেজিএফ বা আপনি সালারে, যে কোনো একটা ঘটনা হয়তো ঘটে গেছে অলরেডি,
বাট আমরা এখন অডিয়েন্স এখনও জানে না যে ঘটনাটা কী ঘটছে। তো আমরা জাস্ট ওটার একটা পোর্শন দেখলাম, মেইন পোর্শনটা দেখলাম, বাট পুরো ঘটনাটা কী হয়েছে ওটা আমরা পরে দেখবো। তো এডিট করে কাজটা কি, ওই পিছনের অংশটাকে আগে এনে জাস্ট মেইন অংশটা প্রথমে দেখানো, দেন আবার পরবর্তীতে শিফট করে পুরো জায়গাটা দেখানো। তো এই জায়গাটা না মানে অনেকটা পলিশভাবে করা যায়, যেটা আমার মনে হয়েছে এখানে বেশ কয়েকবার এই জিনিসটা ইউজ করা হয়েছে, বাট খুব বেশি পলিশ মনে হয় নাই, এটা আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড একটা মেজর পয়েন্ট যেটা পুরো সিনেমা জুড়ে আপনার চোখে লাগতে পারে যদি আপনি খেয়াল করেন বা এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু দেখেন বা বোঝেন, সেটা হচ্ছে এই সিনেমাটার যে কালার গ্রেডিংটা। তো এটা হচ্ছে টিল অ্যান্ড অরেঞ্জ যদি আমি ভুল না করে থাকি। এইখানে ব্লুইশ কালারটা আপনার না প্রচণ্ড পরিমাণ চোখে লাগে। অ্যাটলিস্ট আমি যে সিনেমা হলে দেখছি, এই সিনেমা হলে আমার কাছে ব্লুইশ কালারটা অনেক বেশি চোখে লাগছে। আমি জানি না এটা আসলে কি স্ক্রিনের জন্যে নাকি আসলে এডিটিংয়ে এটা ঝামেলা ছিল, আমি আসলে এটা খুব বেশি ভালো এই বিষয়ে খুব বেশি ভালো বুঝি না, বাট আমার চোখে এটা মনে হয়েছে যে যেখানে মানে ব্লু কালারটা যেখানে স্ক্রিনে আছে, এটা নর্মালি হয় যে আপনার এটা খুবই দেখা যায়। ইভেন আমি কিছু জায়গায় দেখলাম সাদা শার্টের কালারটাও না অনেকটা ব্লুইশ হয়ে গেছে, অনেকটা ব্লুইশ হয়ে গেছে। আমি জানি না এটা আসলে কেন হয়েছে, বাট কালারটা অনেক বেশি মানে মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, এই জিনিসটা অনেক বেশি চোখে লাগতেছে। তো এই কালার গ্রেডিংটা না মানে অনেক বেশি পলিশড ছিল না। এরপরে বলি সিজিআই এর কথা। সিজিআই নিয়ে আপনার খুব বেশি প্রবলেম হবে না, কারণ আমার যতটুকু আমি দেখলাম যে মেইন লোকেশনেই শ্যুট করা হয়েছে, মানে রিয়েল লোকেশনেই শ্যুট করা হয়েছে। বাট কিছু জায়গা আছে, যেমন সাকিব খানের একটা সিন আছে যেটা আপনি টেলারে হয়তো দেখছেন, মানে একটা জেলের ভিতরে আসলে সে হচ্ছে অনেকে গুলি করে। তো ওই জায়গাটায় না গুলির যে সিজিআইটা করছে, যে মানে গুলি চললো জাস্ট মানে এখান থেকে বের হয়ে যাচ্ছে, তো আপনার একটু মানে একটা ফায়ার করবে, তো ওই ফায়ারটা না যে সিজিআই করে খুব নর্মাল সিজিআই করা হয়েছে, ওই জায়গাটা খুবই নর্মাল, মানে বোঝা যাচ্ছে যে এখানে জাস্ট একটা হয়তো গ্রিন স্ক্রিন দিয়ে যে মানে গুলির যে ইটা আছে, ফায়ার যে ইটা আছে ওটা বসাই দিছে, এরকম মনে হচ্ছে যে গ্রিন স্ক্রিনে বসাই দিছে। এটা খুব মানে ভিজিবলি চোখে পড়তেছে, অনেক বড় বড় এরকম মানে ফায়ার এগুলা বের হয়ে যাচ্ছে, এটা খুবই চোখে পড়তেছে। আপনি ভালো করে দেখলে পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে জিনিসটা একটু চোখে লাগতেছিল। তো এডিটিংয়ের এই জিনিসপত্রগুলো আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে। এরপর আসে আর একটা ভালো পয়েন্ট, সেটা হচ্ছে ক্যামেরার কাজ। বস, এই সিনেমায় রায়হান রাফির ক্যামেরার কাজটা কে করছে আমি ভালো করে খেয়াল করতে পারি নাই, আসলে আমি ক্রেডিটে খেয়াল করি নাই, বাট যে করছে বা যদি রায়হান রাফির নিজেরও আইডিয়া থেকে থাকে তাহলে বস সেলুট, কারণ এই সিনেমায় ক্যামেরার কাজটা আমার কাছে না দারুণ মনে হয়েছে। ক্যামেরা এবং লাইট একবারে বলি, এই দুটো জিনিস আমার কাছে খুবই খুবই দারুণ মনে হয়েছে। এবং বিশেষ করে বলতে চাই, এই সিনেমার অ্যাকশন সিনগুলো যখন হয়েছে তখন ক্যামেরার ওয়ার্কগুলো না মানে জাস্ট মুভমেন্টগুলো আপনি দেখবেন, ক্যামেরার মুভমেন্টটা যেভাবে করে না আপনার জাস্ট মানে আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি খুব রিয়েলি হয়তো দেখতেছি। সো ক্যামেরার কাজ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, জাস্ট ওয়াও। এই সিনেমার গান একটা মেজর পয়েন্ট। ভালো গান এই সিনেমার মধ্যে ছিল। সাবিলানুর সাকিব খানের একটা রোমান্টিক ট্র্যাক ছিল, এবং তাদের মধ্যে একটা গান লিচুর বাগানে আপনারা অলরেডি শুনে ফেলছেন, এটা ছিল। বাট আমার মনে হয় না যে পজিশনিংটা না খুবই ইম্পর্টেন্ট। মানে আমি কোনো একটা সিনেমার ভিতরে জাস্ট মানে খুব ইমোশনাল হচ্ছে জাস্ট ওই মুহূর্তে যদি আপনি একটা গান দিয়ে দেন, হুট করে আমার মনে হয় যে কেন, মানে কি কারণে? এখানে তো 2 মিনিটের আপনি একটা শ্যুট করে একটা ড্রামা পোর্শন দিতে পারতেন। লাইক একটা জায়গায় আছে যে মানে সাকিব খান একটা খুব কষ্টের পরে হঠাৎ করে সে খুশি হয় এবং তার মানে বিয়েও হবে, এরকম একটা জায়গায় চলে আসে বিষয়টা। ওই জায়গাটায় হঠাৎ করে না মানে হয় কি যে আপনি অনেকক্ষণ একটা মানে ফিল করতেছিলেন, ক্যারেক্টারের দুঃখটা আপনি ফিল করতেছিলেন, এবার হঠাৎ করে আপনি একটু আনন্দ পাচ্ছেন, বাট পরের মুহূর্তে আরেকটা ঘটনা ঘটে যেখানে আপনি আবার কষ্ট পাবেন। মাঝখানে আছে একটা গান, যার কারণে না আপনার মাইন্ডটা ব্রেক করে ফেলে, এবং গানটাও একটা এমন ধরনের গান, খুব সুন্দর একটা গান, খুব ক্যাচি একটা গান, আপনার হুট করে আপনার শরীরটা নেচে উঠলো, এর পরের মুহূর্তে আপনাকে ইমোশনাল হইতে হবে, কারণ সিনটা ইমোশনাল, আপনি হতে পারছেন না, কারণ কি যে আপনি ওই জায়গাটা থেকে হঠাৎ করে বের হইতে পারতেছেন না, এইটা হচ্ছে প্রবলেম। আমার মনে হয় যে আমি ওভারঅল পুরো সিনেমাটা কেমন বা কী ভালো পয়েন্ট কী খারাপ পয়েন্ট আমি এক কথায় একটু বলে যাই, কারণ ওভারঅল আমি বিষয়টা আলোচনা করতে চাই। একবার এক কথায় যদি বলি, এই সিনেমাটা আমার মনে হয় যারা বাংলাদেশে বসে আপনি সে যেই হিরোরই ফ্যান হন না কেন, আমার মনে হয় এই সিনেমাটা আপনার একবার হলেও দেখা উচিত, আপনি দেখতে পারেন। কারণ আপনি এই সিনেমাটা হলে যে দেখলে, আপনি 350-400 টাকার টিকিট নিয়ে দেখলেও আপনার এই সিনেমাটা পয়সা উসুল একটা সিনেমা হবে। কারণ আপনি যদি আসলে একটা কমার্শিয়াল ফিল্ম দেখতে আগ্রহী হন তাহলে আপনি এই সিনেমাটা দেখেন, এটার ভিতরে যথেষ্ট পরিমাণ কমার্শিয়াল এলিমেন্ট আসলে রায়হান রাফি এখানে রাখছে। সো আমার মনে হয় যে আপনি এটা এনজয় করতে পারবেন এবং খুব ভালো মতো এনজয় করতে পারবেন।
লাস্ট পয়েন্টে চলে আসি, খুবই কন্ট্রোভার্সিয়াল। এই সিনেমায় দুটো ক্যামিও আছে, একটা হচ্ছে আফরান নিশো, সেটা হচ্ছে তার সুরঙ্গ থেকে সুরঙ্গ মাসুদের ক্যারেক্টারটা, এবং অন্যটা হচ্ছে সিয়ামের। এক কথায় যদি ভাই বলি, আমরা না আসলে শুধু শুধু গ্যাঞ্জাম ঝগড়াঝাটি করি যে এই কেন করবে, ও কেন এভাবে করবে, এটা কেন হইলো, ওটা কেন হইলো, সিনেমা আমরা দেখবো না, বয়কট করে দিব। হোয়াই ভাই? সিনেমাটা আপনি যদি হলে যে একবার দেখেন, আপনি যদি সাকিব খানেরও ফ্যান হন বা আপনি আফরান নিশোরও ফ্যান হন, জাস্ট বুকে হাত দিয়ে আপনি একটাবার বলেন তো যে আপনি আফরান নিশো, সাকিব খান এবং আপনি সিয়াম আহমেদকে একসাথে আপনি স্ক্রিনে আসলে দেখতে পছন্দ করবেন না? একটু বুকে হাত দিয়ে আপনি বলেন। আমি বলতে পারতেছি না, আই এম সরি, আমি পছন্দ করি। এবার কথা হচ্ছে, যদি ক্যামিওটা খুবই মানে মনে হতো যে জোর করে ঢুকায় দিছে, যে রায়হান রাফি খুব জোর করে ক্যারেক্টার দুইটারে ঢুকায় দিছে জাস্ট দর্শকের আগ্রহ বাড়ানোর জন্য, তাইলে এখানে আমার বড়সড় রকমের একটা কমপ্লেন থাকতো যে ভাই ভাল লাগে নাই। তখন আমার মনে হইতো যে শুধুমাত্র মানে দর্শক টানার জন্য, টাকা ইনকামের জন্য এটা করা হয়েছে। বাট টু বি ভেরি অনেস্ট, এই যে দুটো ক্যারেক্টার আসছে, একটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিনে আসে, একটা হচ্ছে সিনেমার ভিতরে, এবং ওইটা তো খুবই অর্গানিক। সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, ওইটা খুবই অর্গানিক্যালি মানে সিনেমার মধ্যে আসে, এবং আমার কাছে মনে হয় না যে কারো কাছে এই ক্যারেক্টারটা খারাপ লাগবে। সেটা আপনি তার অ্যাক্টিং ওয়াইজ বলেন, তার পারফরমেন্স যেটা আসলে ছিল, তার লুক ওয়াইজ বলেন, মানে জাস্ট আপনি মনে করবেন যে ভাই আমি আগামীকালকেই এই ক্যারেক্টারটার, জাস্ট এই সিঙ্গেল ক্যারেক্টারটা নিয়ে একটা সিনেমা আমি কালকেই দেখতে চাই। মানে আমি পার্সোনালি বলবো, রায়হান রাফি ভাই আপনি সব কিছু বাদ দেন, আপনি সিয়াম আহমেদের এই যে ক্যারেক্টারটা আছে এইটা নিয়ে ভাই আগে এইটা নিয়ে একটা স্পিন অফ একটা সিনেমা টিনেমা কিছু একটা বানান, এরপরে আপনি অন্য কাজ করেন। মানে সিরিয়াসলি আমি এতটাই এক্সাইটেড সিয়াম আহমেদের এই পারফরমেন্সটা দেখে। মানে আপনি জঙ্গলি দেখছেন, মাস্ট বি, জঙ্গলিতে আপনি সিয়াম আহমেদকে আসলে কী দেখছেন? তার থেকে 10 গুণ বেশি কমার্শিয়াল এলিমেন্টস ছিল সিয়াম আহমেদের এই ছোট্ট পোর্শনগুলোতে। সিরিয়াসলি বলতেছি। চলে আসি আফরান নিশোর কথায়। আফরান নিশোর যে ক্যারেক্টারটা এখানে আনা হয়েছে রিলেটেবল, আপনারা ফেসবুকে অনেক কিছু পড়ে ফেলছেন অলরেডি, যে সুরঙ্গ মাসুদ, সুরঙ্গর এই ক্যারেক্টারটাকে এখানে আনা হয়েছে জাস্ট একটু অন্য টুইস্ট দিয়ে। আসলে এইটা না আপনার কাছে না একবারও ফিল হবে না যে এটা করা সম্ভব না, রায়হান রাফি জোর করে ঢুকাইছে, আপনার মনে হবে না। আমি সিরিয়াসলি বলতেছি ভাই, বিক্রম সিনেমায় যখন আসলে মানে একদম লাস্ট পোর্শনে যখন আসলে রোলেক্স ক্যারেক্টারটা আসে, যে ইম্প্যাক্ট ওই ক্যারেক্টারটার মধ্যে ছিল, আমি ফিল করছিলাম ওই টাইমে যে হ্যাঁ সুরিয়ার এই ক্যারেক্টারটার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে। আমি সেম ফিলিংসটা আমার আফরান নিশোর এই ক্যারেক্টারটা যখন লাস্টে আসে, আমার সেম একটা ফিলিংস আসে যে হ্যাঁ ভাই এই সিনেমায় এতটুকু পোর্শনেও তার একটা ইম্প্যাক্ট ছিল। দিস ইজ অল অ্যাবাউট তাণ্ডব। আমার মনে হয় আমি এক কথায় বা বহু কথায় হলো আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে তাণ্ডব সিনেমাটা আসলে কি কি আছে এর মধ্যে, এবং আমার কাছে পার্সোনালি আমার মানে আমার পার্সপেক্টিভ থেকে বা আমার ভিউ থেকে আসলে সিনেমাটা কেমন লাগছে, কি লাগছে, পুরোটা আসলে আমার মতামত ছিল। আপনারা অনেকেই মানে ডিসএগ্রি করতে পারেন আমার মতামতের সাথে, এটা নিয়ে আপনি কমেন্টে বলতেও পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি আপনি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ফলো করে রাখতে পারেন, আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে একটা অ্যাটলিস্ট লাইক দিয়েছেন। থ্যাংক ইউ।